বড় করে বলতে পারি যে এই ভাষার বিকাশকে বা এর সম্ভাবনাকে বন্ধ করার একটা ভাবনা, তৎপরতা, কিংবা এটা করলেই দেশের ভালো হবে, এইটা আছে। তো সেইটাকে থামানোটা দরকার। যে কোনো রাষ্ট্রের, আপনি যদি জাতি গঠন বলে একটা ব্যাপার থাকে, যে কোনো রাষ্ট্রের জাতি গঠন মানে ধরেন সব দেশেই কোনো না কোনো জাতি, যে সংখ্যায় বড় কিংবা অন্যান্য কারণে প্রভাবশালী, সে মুসলিম পরিচয় হোক, জাতিগত পরিচয় হোক, সে নেতৃত্ব দেয়, বাকিদেরকে সে জড়ো করে। কথার কথা, মালয়েশিয়া যদি এখন একটা মোটামুটি আমাদের তুলনায় অনেক আগায় গেছে, 60-এর দশকে এটাকে মনে করতো না যে মালয়েশিয়া আমাদের চেয়ে আগানো, তো এখানে মালয় জাতির নেতৃত্বে ঘটনাটা ঘটতেছে। কিন্তু মালয়ীরা মাতৃভাষায় ডাক্তারি পড়ে, মালয়ীরা মাতৃভাষায় প্রকৌশল বিদ্যা পড়ে। এই পরে কারণ হলো যে কোনো কোনো ভাবে জিনিসটাকে তারা প্রতিষ্ঠা করতে পারছে যে এটা পড়লে শিক্ষার গুণগত মান বাড়বে এবং সবচেয়ে ভালো ছেলেমেয়েদের তুমি পাবা। অন্যদিকে ইংরেজিকে প্রধান রাখলে অল্প কিছু ছেলে মেয়ে পাবে। আপনি দেখবেন এখনো সরকার, সেই কারণেই বলতেছি যে আপনি বাঙালি জাতীয়তাবাদ তো রুল করলো হাসিনা থাকা পর্যন্তই, না এই কারণে তারপরেও তাইলে আপনি যে বাঙালি জাতীয়তাবাদের সাথে আপনি যে এসেন্সের কথা বললেন, বাঙালি জাতীয়তাবাদ কিভাবে আপনার ইংরেজির বিরুদ্ধে দাঁড়াইয়া মনে করেন যে বাংলা ভাষাকে বা বাংলায় পড়ালেখাকে, এই কারণেই আমার কাছে সবসময় মনে হয়, এটা আমরা বহুবার লিখছিও, যে শেখ হাসিনা যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলছে তার দুইটা সমস্যা আছে। সমস্যার একটা দিক হচ্ছে যে এটা বাঙালি জনগোষ্ঠী তার স্বার্থ, তার সংস্কৃতি এটাকে প্রতিনিধিত্ব করে, এটা লুটেরা সংস্কৃতি অংশকে প্রতিনিধিত্ব করে, যারা সম্পদ পাচার করে। আপনি যদি সম্পদ পাচারই করেন তাহলে তো আপনার এখানে আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার রাষ্ট্রপতি বাস্তবে তো করছে, কিন্তু এটা বলা বলিতে কই আছে। আমি বলি, ফলে যেটা এই ঘটনার কারণে সে অর্থনৈতিক বিচারেই সে এই বাঙালি জাতিসত্তারও স্বার্থের বিরুদ্ধে এক। আর দ্বিতীয় যে বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমার কাছে মনে হয় এটা নিয়ে অনেক আলোচনাটা করা দরকার, যে তারা বাঙালি জাতীয়তাবাদের একটা ফেলে আসা খোসাকে ব্যবহার করছে 71 সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। আমরা তো সেই ধাপ পার হয়েছি যেখানে আমাদেরকে ভারতের সহযোগিতা নিতে হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে অগ্রগতিটা অর্জন করছি, নতুন একটা রাষ্ট্র তৈরি করছি, সেখানে আবার একটা ছোট্ট একটা জনগোষ্ঠী আমাদের দেশে তৈরি হয়েছে যারা সম্ভবত চিরস্থায়ীভাবে ভারতের সাথে গাঁটছড়া বেঁধে গেছে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদের নাম করে কথা বলবে বটে, কিন্তু সে আসলে বাংলাদেশকে ভারতের অধীনস্থ করতে চায়। আমি বারবার বলি আমি ভারতের সাথে মিত্রতাই চাই, পাকিস্তানের সাথে মিত্রতাই আমি চাই, কিন্তু ও অধীনস্থ করে বাংলাদেশকে। ঐতিহাসিকভাবে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালিত্ব কিংবা বাংলার এই মানে শব্দ হিসেবে যাই বলেন, আমি বলি যে জাতিগত শ্রেষ্ঠত্ববাদ খুব বিপজ্জনক, যেটা জাসদ 72 সালে বলছিল। কিন্তু বাঙালিত্বের বিকাশ সংজ্ঞাগতভাবে আশেপাশের যে বৃহৎ প্রতিবেশী যে প্রভুত্ব করতে চায় তার বিরুদ্ধে লড়াই করতে বাধ্য। এটা ঐতিহাসিকভাবে এটা 600 বছর ধরে এই ঘটনাটা ঘটতেছে। সবসময় যতবার সাংস্কৃতিকভাবে সে দাঁড়াইছে, সে কখনো দিল্লিকে, কখনো আগ্রাকে, কখনো অন্য কোনো ইয়েকে তাকে চোখ রাঙায় কথা হচ্ছে, কখনো পাঞ্জাবকে, কারণ ওইটা ছাড়া সে নিজে বিকশিত হতে পারবে না। ফলে পৃথিবীর সকল জাতীয়তাবাদী পরস্পরের প্রতিদ্বন্দ্বী। আমাদের প্রবলেমটা হচ্ছে, সমস্যাটা হলো শ্রেষ্ঠত্ববাদকে আমাদের দমন করা দরকার, কারণ শ্রেষ্ঠত্ববাদ ওই জনগণের মধ্যে একটা ছোট্ট কোটারি অংশের হাতে। সেটাই তো হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাটা থাকলো কিন্তু মোর ইনক্লুসিভ হইলো, সেটা একটা দিক। অন্যটার দিক আমি আপনাকে একটা কি বলা যায় কথা প্রসঙ্গে বাংলাদেশি হওয়া নিয়ে আমার আপত্তি নেই, কারণ ওই যে অন্তর্ভুক্তিমূলক হওয়াটা জরুরি, কিন্তু আমি বলবো যে বাঙালিত্বকে খাটো করা, খর্ব করা কিংবা, ঠিক আছে ওই এসেন্সটা ওই মর্মে আমি একমত, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ভিতরে আপনি শ্রেষ্ঠত্ব কেমনে না পান, বা জয় বাংলার ভিতরে আপনি হচ্ছে যে বাংলাদেশের যে অন্য যারা আছে তাদের প্রতি শত্রুতা কেমনে না পান, সেটা হচ্ছে যে আমি ওই শত্রুতা সম্ভাবনা থাকে বলে আমি তো বলি না, তো আমি তো কখনো এই স্লোগান ধারণ করি না, তো ফলে ওটা ফ্যাসিজমের নিশানা আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে বাংলাদেশ হওয়ার পরে আমার কাছে এটা মনে হয়। কিন্তু আমি অন্য একটা জাস্ট একটা সাইডের আলাপ, সেটা হচ্ছে এই যে আপনি ধরেন ইন্ডিয়া কনস্টিটিউশনে দুইটা নাম আছে, ইন্ডিয়া এবং ভারত। ইন্ডিয়া ভিতরে হচ্ছে যে সে ভারত বলে, কিন্তু সারা দুনিয়ায় এক্সটার্নালি ইন্টারন্যাশনালি সে হচ্ছে ইন্ডিয়া নামে পরিচিত। এখানে আমাদের হচ্ছে যে ইন্ডিয়ান হাই কমিশন, তো ইন্ডিয়ান কালচারাল সেন্টার বা এরকম ইন্ডিয়া। এমনি বাংলাদেশ থেকে বাংলাদেশে বসে হচ্ছে যে আসলে ভারত কেন বলে, মানে আমরা কেন বলি, মানে তার এই নেমটার বদলে, কারণ এটা হচ্ছে যে
যারা নিজেদেরকে ইন্ডিয়ার নাগরিক মনে করে তাদের ভিতরে এই বলা বলিটা, মানে ইন্টারনালি ইন্ডিয়া বলে, আমাদের মিডিয়া কেন বলে? আমরা ইংরেজদেরকে কেন ইংরেজ বলি? কারণ হলো যে ইংরেজ শব্দটা ওর পরিচয় হিসাবে আমার এখানে আগে থেকে প্রতিষ্ঠিত। ভারতের এই ভারত শব্দটা আমাদের সাহিত্য বা ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি সূত্রে এই শব্দটা অনেক বেশি পরিচিত। ফলে এইটাই আমাদের মাথার মধ্যে বেশি আসে, তার ভারত নামটা। আপনি এখনো কি বার্মা লেখেন? প্রায় বার্মা লিখি, মাঝে মধ্যে মায়ানমার লিখি, কিন্তু বার্মা নামটা আমার পছন্দ। ফেসবুকে দেখবেন যে আমার বার্মা নাম সার্চ দিলে আমার বেশি লেখা পাওয়া যাবে। আমার মনে হয় যে আপনি মায়ানমারে বা এরকম যারা এই লজিকের জন্য লিখি, যখন মায়ানমার লিখি, নিজে যখন লিখি বার্মাই লিখি, কারণ হচ্ছে ওইটাই আমার মাথার মধ্যে এখন, ওইটা দেশটা আমার কাছে বার্মাই, ওইভাবে আমি বড় হয়েছি। আর বার্মা এবং মায়ানমার নামের চাইতে ভারত নামের সাংস্কৃতিক ইয়েটা তো অনেক গভীর। ওই যে ধরেন এটা হলো যে বাঙালি জাতীয়তাবাদ, সেটা তো হচ্ছে যে আপনার বঙ্গোপসাগর, এটা হচ্ছে তো পরে ইন্ডিয়ান ওশনে মিলবে। ফলে বাঙালি জাতীয়তাবাদের আলটিমেট মনে করেন যে সোনার বাংলা, এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান ওশনে মিলিত হয়। সেই কারণে হচ্ছে যে ভারতটা আপন আপন লাগে। ভারতীয় উপমহাদেশ বললে একটা জিনিস, কিন্তু ভারত এই শব্দটা আপনি যে লিটারেচারের কথা বললেন, সেটা কি আপনার ধরেন এই ইংরাজ ব্রিটিশ শাসন, এইটা কতটা আমাদের লিটারেচারে আছে? ধরেন লোকপ্রবাদে, ছোটবেলায় লোকপ্রবাদে দেখছি যে যা নাই ভারতে তা নাই বিশ্বে, মানে ভারতবর্ষ এত বড় একটা ব্যাপার। এইটা তো আসলে একটা ওই যে হিন্দুস্তান একটা নাম খুব জনপ্রিয় ছিল, আর তার সাথে ভারত এই নামটা জনপ্রিয়। আমার মনে হয় যে আপনি খুঁজলে পাবেন এই বিশ্ব শব্দটাই খুব রিসেন্ট বাংলায়। তা নাই ভুবনে। এনিওয়ে, তো আচ্ছা, এটা হলো একটা সাইডের মহাভারত ধরেন এরকম একটা, যেহেতু আপনি এরকম একটা এত বড় একটা সাহিত্যিক উৎসের সাথে সম্পর্কিত, মহাভারত রামায়ণ, এটা মধ্যযুগের সব কবিরা বলছেন যে মুসলমানরাও ঘরে ঘরে মহাভারত রামায়ণ পড়তেন এবং এটাকে সাহিত্য মূল্য হিসাবে তারা অনেক গুরুত্ব দিতেন। যখন এখন ওটা তো ইলিয়াড ওডিসি যেমন এখন উচ্চশিক্ষিতরা করেন, এবং এই যে বাঙালি মুসলমানরা বিপুল পরিমাণে হিমালয়ের দক্ষিণে আর হিন্দুকুশের পূবে এই এলাকাটা, তো এই এলাকাটার তো আসলে এরকম ভারত নাম, এটা তো মহাভারতের যে ভারত সেখানেও নাই। মোর ইম্পর্টেন্টলি আমার যে কারণে এটা আনিজি লাগে এই কারণে যে ভারত বলতে তো আপনি জানেন যে ইন্ডিয়ার এখন যে বিজেপি এবং আরএসএস, তাদের একটা ভারত কল্পনা আছে। এবং আমার যেটা মনে হয় যে এইটার নার্চার করা বাংলাদেশে বৈশাখ, এটা হচ্ছে যে আমরা এক ধরনের ওদের যে পলিটিক্যাল এজেন্ডা, সেটার প্রতি এক ধরনের কনসেন্ট মেকিং করি আমরা নিজেদের অজান্তেই, বা যাই না, মানে আই বিলিভ করি যে আপনি ধরেন এটা অনিচ্ছায় করেন, মানে ওইটা আপনি করতে চান না, আপনি জাস্ট হচ্ছে যে একটা কালচারাল পরিচিতির কারণে এটা ইউজ করেন। আমার কাছে এই শব্দটা বাংলা সেই কারণে আমি করি, বাংলা মানে হচ্ছে যে আমার মধ্যে আত্মীকৃত শব্দ। ইন্ডিয়া শব্দটা আমার কাছে একটা ইংরেজি বিদেশি দূর থেকে আসা শব্দ মনে হয়, আর কোনো কারণ নেই। এবং সাধারণত দেখবেন যে আমি মাঝে মধ্যে ইংরেজি শব্দ বলে ফেললেও পরে আবার বাংলায় বলার চেষ্টা করি। এইখানে বাংলা বলতে আমার কাছে বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি যে শব্দগুলো আমি বহু বছর ধরে ওগুলোকে ওই আরবি, ফার্সি, বাংলা, সংস্কৃত যে শব্দগুলোকে আমি আত্মীকৃত করে ফেলছি, সেগুলো আমার কাছে অনেক পরিচিত এবং অনেক আরামদায়ক লাগে। জাস্ট ওই কারণেই, মানে আমি ইন্ডিয়ার বদলে যেখানে ছিলাম, ধরেন আমরা 32 নম্বর একটা ফ্যাসিজমের জাদুঘর বানাইলেও কি আপনার মনে হয় যে পরের বার আবার ভাঙাভাঙি হইতো? আমি এই বিষয়তে যেহেতু কথা বলতে চাই, ফলে আমি বরং আমার মতো করে উত্তরটা দিই, আমি আপনার প্রশ্ন না থেকে। আমার প্রধান যুক্তি ছিল 1 নম্বর, যে প্রথম যুক্তি যদি বলি যে 5ই আগস্টের পরে যখন, মানে যে কোনো একটা অভ্যুত্থান বিপ্লবের পরে যেটা ঘটে যে সহিংসতা হয়, এবং এটা যদি আমি বলতে চাইছি, যদি আমরা পরে আলোচনা করার সুযোগ পাই, আমি বলতে চাই যে 24 জুলাইয়ের অভ্যুত্থান অসাধারণ রকমের অহিংস ছিল, মানে মানুষ আসলে খুব কম বলা যায় ন্যূনতম সহিংসতা প্রদর্শন করছে। আমি তো নাম দিছি দুনিয়ার সবচেয়ে স্পটলেস রেভলিউশন, মানে আমি মনে করি যে কনশাসলি অফেন্সিভ ছিল না, একদমই ছিল না, কিন্তু কিছু না কিছু সহিংসতা ঘটবে, এটা সকলেই মেনে নেন। সেই সহিংসতার পর্ব, সহিংসতা যখন শেষ হবে, একটা সরকার তৈরি হয়। আমার প্রথম যুক্তি ছিল, এবং যে যুক্তিটা আমি দেখলাম যে আপনি সহ অন্য সকলেই এটা এড়াই গেছেন,
যে সরকার যখন প্রতিষ্ঠিত হয়, বিপ্লবীদের কাজ বলেন, অভ্যুত্থানকারীদের কাজ বলেন, যে সংস্কার চায় বলেন, তাদের প্রধান কাজ হচ্ছে ওই সরকারকে ইতিবাচক সবগুলো জায়গায় টিকায় রাখা, এবং সেই ঠিক করবে কোনটা থাকবে কোনটা থাকবে না। কারণ সরকার হচ্ছে রাষ্ট্রের ব্যবস্থাপক, এবং সরকারের দায়িত্ব হচ্ছে কাজ করা, কার্যকর করা। তো আপনি কিন্তু বলছেন যে যে সরকারটা হইছে, ধরেন এই যে আসিফ নজরুল, এটা বিপ্লবের আমরা সেটা একদম অন্য আলোচনা করবো। আমার ধারণা যে এই প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক না, সেটা কেন না, বা ওটাতেও কিছু আসা যায় না, সেটা আমরা করতে পারবো। বিপ্লবের অর্জন যতটুকু হতে পারে ততটুকুই আপনি যদি করতে চান, সেটা করার জন্য আপনার প্রধান দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রের পাল্টা রাষ্ট্রশক্তি গড়ে তোলা, যে রাষ্ট্র যা যা করে সেটা সে করতো। তার মানে আপনি যদি একটা দঙ্গলের বাহিনী তৈরি করেন, যারা যে আজকে এটা ফ্যাসিবাদের আখড়া, এটা ইসলাম বিদ্বেষের আখড়া, এটা জনবিদ্বেষের আখড়া, এটা লুটেরাদের আখড়া বলে আপনি চিহ্নিত করে করে ভাঙতে থাকেন, রাষ্ট্র আর কাজ করবে না। ফলে এই ন্যূনতম রাষ্ট্রনৈতিক কারণে আমাদের কর্তব্য হচ্ছে সমস্ত ভাঙাভাঙি বন্ধ করা। রাষ্ট্র সিদ্ধান্ত দেবে যেটা নিয়ে আমি এই করতে চাই, সেটাকে নিয়ে সেই করতে চাই। সেটা যদি সে মনে করে যে না, এটা আমি রাখবই না চিহ্ন, আমি সেই সিদ্ধান্ত সমালোচনা করতে পারি, কিন্তু সেটা আমি রাষ্ট্র করতে বলে সমালোচনা করে মেনে নিব। কিন্তু এটা যদি একটা দঙ্গলবাজ বাহিনী যে করে, তাইলে আর ওই সরকার কিছু করতে পারবে না, ওই সরকারের ক্ষমতা ওইখানে কমতে থাকবে। এটা ছিল আমার প্রথম সমালোচনা। দ্বিতীয় সমালোচনার জায়গা হচ্ছে এটা যে এইরকম দঙ্গলবাজ বাহিনী যদি দেশের নানান জায়গায় দেখা যেতে থাকে, অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে, যাদের কারণে বিপ্লব হইতে পারে নাই, তারা অত্যন্ত খুশি হয়। কারণ হলো যে এইটা সমাজের মধ্যে একটা অনিরাপত্তা তৈরি করবে, অনিশ্চয়তা তৈরি করবে, এবং ভীতি তৈরি করবে নাগরিকদের মধ্যে। এইটার ফলে মানুষজন রাষ্ট্রীয় সেই বাহিনীগুলোর কাছে আশ্রয় এবং নিরাপত্তা খুঁজবে। এটা নিয়ে আমি একটা মজার অভিজ্ঞতা বলি। অভ্যুত্থানের পরপর ভাব বৈঠকি বলে যে একটা ইয়ে হয় টাঙ্গাইলে, ফরহাদ ভাই এবং রোমেল ওরা করেন। তো ওরা আমাকে অনুরোধ করলেন যে এবার আপনি এখানে আসেন, কথা বলেন। আমি আগেও কয়েকবার গেছি। তা আমি বললাম যে আমি যেতে পারি, কিন্তু এখন যে ঘটনাটা সবচেয়ে বেশি ঘটতেছে, আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি, আমি দঙ্গলবাজি নিয়ে কথা বলতে চাই। তো যাই হোক, কিছু আলাপ আলোচনার পরে তারা রাজি হলেন। তা আমি দঙ্গল নিয়ে আমার আলোচনাটা বললাম, এই যুক্তিটা দিলাম, দ্বিতীয় যুক্তিটা, যে দঙ্গলের ফলে যে নাগরিকরা নেমে এসে শেখ হাসিনার পতন ঘটাইছে, সেই নাগরিকরা আবারও রাষ্ট্রের মধ্যে নিরাপত্তা খুঁজবে। কারণ সে তো রক্ষা করতে পারছে না, নিজেকেও পারতেছে না, এবং একটা অনিশ্চয়তার মধ্যে পড়তেছে। ওইখানে ফরহাদ মজহর ভাইকে নানা বলতেছিলেন একজন, তার মানে তার আত্মীয় বা কেউ একজন হবে, তিনি বনানী থাকেন, তিনিও একজন আলোচক ছিলেন ওই দিন। তিনি একটা অসাধারণ অভিজ্ঞতা বললেন, যেটা আমার মনে হয় যে এটা আসলে মানে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানগত গুরুত্ব বা তাৎপর্য আছে, সেই কারণে আমি এই ঘটনাটা বলি। যে উনি বলতেছিলেন যে ওনারা বনানীতে যে বাসায় থাকেন, সেখানে বোধহয় 22টা পরিবার থাকে। একটা পরিবার ছিল পরশ, শেখ পরশ আর কি, যে হচ্ছে তাপসের ভাই, যারা হচ্ছে যে যুবলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক ছিল। তো তারা তো নাই, পালাইছে। যেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে 2 দিন পরে কিছু লোক এসে তারা পরশের বাড়ি খুলে ভিতরে কি কি আছে না আছে দেখে টেখে কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছে, এবং কেউ তাদের বাধা দেয় নাই। পরশের বাড়ি তো, এটা অভ্যুত্থানের ওরকম একটা পরিস্থিতি, উত্তেজনা ওরকম স্বাভাবিক। তার 2 দিন পরে তারা আবার এসে হাজির, এবং তারা বলতেছে যে এই যে আপনারা বাকি 21টা পরিবার, আপনারা তো দোসর, আপনারা তো পরশের প্রতিবেশী, ফলে আপনাদের প্রত্যেকের বাড়ি আমরা সার্চ করব, এখানে পরশের কোনো কাগজপত্র আছে কিনা। আমাদের কাছে খবর আছে যে আপনাদের কাছে সমস্ত যুবলীগের নেতাকর্মীদের সারা দেশের দলিল ভাগ ভাগ করে এই বাড়িগুলোতে হয়েছে, এটা সেটা অমুক তমুক, আপনাদের কাছে পরশের জিনিসপত্র সোনাদানা আছে। এখন ইনি বলতেছেন যে আমাদের এই বাকি পরিবারগুলোতে যত তরুণ ছেলেমেয়ে ছিল, বাংলাদেশে কোনো তরুণ ছেলেমেয়ে তো ছিল না যে শেখ হাসিনার পক্ষে, প্রত্যেকে রাস্তায় নামছে, প্রত্যেকে মিছিল করছে, প্রত্যেকে শেখ হাসিনার পতন চাই, পুলিশের সাথে মারামারি করছে। কিন্তু তারা তো পুলিশের সাথে মারামারি করা আর হচ্ছে যে গুন্ডার সাথে মারামারি করা তো আর পারে না। ফলে তারা তো থতমত খেয়ে গেছে, এবং ওরা দেশ দল বড় 100-200 লোক নিয়ে আসতেছে এবং বাড়ি ঘেরাও করতেছে। পুলিশের চাইতে শক্তিশালী তারা,
অভ্যুত্থানের ওই পর্যায়ে পুলিশ কোথায়? তখন তিনি বলতেছেন যে যেহেতু মানে পুলিশ যদি না থাকে তাহলে মনে করেন যে সরকার কিভাবে সিকিউরিটি দেবে? এখানেই গল্পটা। উনি বলতেছেন যে যেহেতু আমার পরিবারের কিছু লোকজন সামরিক বাহিনীর আছে, তাদেরকে ফোন করলাম, তারা কয়েকটা সামরিক ট্রাক পাঠিয়ে দিল, আপনি যাদেরকে দঙ্গল বলতেছেন ফিরোজ সাহেব, তারা সব চলে গেল। এবং আমি তো আপনার কথাটা বুঝতে পারতেছি যে এই যে আমরা 21টা পরিবার যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম, আমাদের ছেলেমেয়েরা রাস্তায় মারামারি করছে, কিন্তু তারা এই ছেলেমেয়েরা তার বাবা মাকে রক্ষা করতে পারতেছে না, তাদের বাড়িগুলো রক্ষা করতে পারতেছে না। ফলে আমরা সকলে মিলে আসলে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলাম। সেনা নিরাপত্তা আমাদেরকে স্বস্তি দিল। আমি তখন আবার বললাম যে এই কারণেই অনেক দিক থেকে এটা ক্ষতিকর হয়েছে। যে প্রথমত জুলাইয়ের জনতাকে ছত্রভঙ্গ করে হচ্ছে এই দঙ্গল, এক ছত্রভঙ্গ করে হচ্ছে এই 21টা পরিবারকে আমরা দেখছি যারা শেখ হাসিনার বিরোধী থেকে তারা সেনাবাহিনীর আশ্রয়ে চলে যাচ্ছে, তারা ভয়ের মধ্যে পড়তেছে। এমনি শেখ হাসিনার বিরোধী যারা, তারা আর কোন কোন ব্যাপারে একমত বলে আপনার মনে হয় যে শেখ হাসিনা যাওয়ার পরে যে তারা একসাথে থাকবে? অনেক বিষয়ে একমত ভিন্নমত থাকতে পারে। ওই একমত ভিন্নমত গুলোকে আমাদের চিহ্নিত করার জায়গা বের করতে হবে। ভিন্নমত থাকা কোনো খারাপ কিছু না, কিন্তু ফ্যাসিবাদ বিষয়ে তো তারা একমত ছিল। এবং তারা তো সেনাবাহিনীকে জবাব দিতে আনতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে জবাব দিতে আনতে হবে। এই যে নাগরিক আকাঙ্ক্ষাটা তৈরি হচ্ছে, জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, এবার কিন্তু তারা বরং সেনা নিরাপত্তার মধ্যে মানে নিজেদের নিরাপদ ভাববে এবং আস্তে আস্তে করে পুরনো রাষ্ট্র ক্ষমতা যে ফেরত আসবে, আবার তারা আসলে একটা পথ তৈরি করে দিচ্ছে এই দঙ্গলবাজ বাহিনী, যারা দঙ্গলবাজির মধ্যে দিয়ে ডাকাতি করছে, এরকম ঘটনা প্রচুর আছে, চাঁদাবাজির মৎসব তৈরি করছে, এবং একই সাথে তারা পুরনো রাষ্ট্রযন্ত্রকে ধীরে ধীরে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। এবং আমি এখন দেখি যে ধীরে ধীরে অনেক বেশি লোক, তখনকার উত্তেজনা পার হয় এখন স্নায়ু শীতল হওয়ার পরে অনেক বেশি লোক আমার সাথে এই বিষয়ে একমত হন। এমনি এই জিনিসটা আসলে ধরেন কে ঠেকাইতে পারতো বলে আপনার মনে হয়? মানে এক নম্বর হচ্ছে যে ধরেন এরকম একটা যে বললেন যে পুলিশ নাই, একটা ললেসনেস দেশে হয়েছে আর কি। হাসিনা এরকমটা জায়গায় নিয়ে গেছে যেখানে স্টেটের সাথে পিপল যুদ্ধ করতেছে, এবং সেনাবাহিনীর সাথে তো আসলে রেভলিউশনের শেষ দিকে সেনাবাহিনীর সাথে আর বিরোধ ছিল না, বরং বিপ্লবী জনতা সেনাবাহিনীর সাথে ঐক্য করে এই বিপ্লবটা করছে। সেনাবাহিনীকে বারবার বলছে যে তোমরা তো আমাদের, ফলে তোমরা শেখ হাসিনাকে ফালাই দাও। মানে যে রেভলিউশনটা হয়েছে এটা নট এগেনস্ট আর্মি, এটা একটা ফান্ডামেন্টাল বিষয়। এখন ধরেন এটা হচ্ছে যে রেভলিউশনারি যে কালেকটিভ, তাদের যে কালেকটিভ কনসাসনেস সেটা এই পর্যন্তই যে সেনাবাহিনী, এই রাষ্ট্রের সেনাবাহিনী তার মিত্র হইতে পারে, এই পর্যন্তই তার কনসাসনেস। এখানে কি আমি একটু বলবো? বলেন। ধরেন এটা তো খুবই সত্যি কথা যে সেনাবাহিনী একটা ভূমিকা পালন করছে বলে শেখ হাসিনার পতন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, আমলাতন্ত্রের সাথে জনগণের সম্পর্ক কি, সেটা নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই প্রশ্নগুলো উঠছে, কিংবা অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রশ্নগুলো ফয়সালা হওয়ার সম্ভাবনা ছিল। সম্ভাবনাটা তখনই বাস্তবায়ন হবে যখন, মানে কথার কথা, যে রাষ্ট্রের যে যে অংশগুলো মনে করছে যে এখন জনতার পক্ষে না গেলে আমরা নিজেরা বিপন্ন হব, আমরা নিজেরা মারামারি করতে বাধ্য হব জনতার সাথে, তারা তাদের পক্ষ বদলায় ফেলছে। ফলে জনগণের সাথে তাদের একটা আপাত মৈত্রী তৈরি হয়েছে। কিন্তু এর মানে এটা যে তাদের সাথে জনগণের সম্পর্কের ব্যাকরণে বদল হয়েছে। আপনি নিজে আপনার মানে আলোচনার অংশটাতে আপনি বললেন বিপ্লব, জনগণের, আপনি রেভলিউশন বলেন, বিপ্লব সেটা ছিল। এইটা হচ্ছে আসলে বাংলাদেশে বিপ্লবী। আপনি একটা জিনিস মনে রাখেন, জিনিস বলি, মনে করে দিই, চাই বা না চাই বাংলাদেশের পিপলের ভিতরে আর্মির একটা পপুলারিটি আছে, এবং এরশাদের পতনের পরে এরশাদ 5টা সিটে জিতছে, যেখানে হাসিনা 3টা। আমার ধারণা যে এটা আমরা আলোচনা অন্য জায়গায় চলে যাচ্ছি। সামরিক বাহিনীর জনপ্রিয়তা নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি সম্ভাবনা নিয়ে। বিপ্লব হইতে গেলে তাকে মৌলিক কতগুলো জায়গায় সংস্কার করতে হয়। আপনার আলোচনা আপনি বলেন রেভলিউশনারি, আমি বিপ্লব বলে অনুবাদ করতেছি, সেই সম্পর্কটাকে বদল করা, ওখানে গণতন্ত্র আনা। এখন আপনি একটা জিনিস মনে করেন, খুব ছোট্ট বিপ্লব না, ছোট্ট একটা গণতান্ত্রিক উদাহরণ দেই। এই যে রাম কি গুহ, কি খুব বিখ্যাত ভারতীয় একজন ইতিহাসবিদ, রঞ্জিত গুহ না, উনি রামচন্দ্র গুহ, রাইট, হ্যাঁ। রামচন্দ্র গুহ
নেহেরু প্রসঙ্গে একটা জিনিস বলতেছেন যে নেহেরুর বেশিরভাগ সহকর্মী তাকে যে বলতেছেন যে সকলে মোটামুটি একমত যে অশিক্ষিত জনগোষ্ঠীকে ভোটাধিকার দেওয়ার দরকার নেই, আমরা 10 বছর ধরে শিক্ষা টিক্ষা দেই, জনগণকে জায়গায় তুলি, তারপর ভোট দিব। নেহেরু একজন নেতা যিনি নিজেকে আসলে ওইখানে ইতিহাসের উপর চাপাই দিচ্ছেন। তিনি বলছেন যে ভারতীয় কৃষক অশিক্ষিত হোক, ব্রিটিশ খাতাতে পারছে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে, লড়াই করতে পারছে, সে নিজের মতো করে ভোটও দিতে পারবে। ওই সিদ্ধান্ত তাকে নিতে দেওয়া দরকার। তাইলে গণতান্ত্রিক নেতাদেরই কর্তব্য তার নিজের অগ্রসর চিন্তাকে, যদি এটা বাস্তবায়ন সম্ভব হয়, ওটাকে হাজির করা। আর বিপ্লবী নেতাদেরকে আসলে ওইখানটাতে যেটা তার ইতিবাচক চিন্তা, ওটা অনেকখানি বলবো যে যথাসম্ভব জোরের সাথে স্থাপন করতে হয়। আমাদের এখানকার এই নেতৃত্ব, তারা দঙ্গলবাজিতে এত আনন্দ পাইছেন, এত টাকা কামাইতে পারছেন, এত ক্ষমতার ভাগ পাইছেন, এত স্বপ্ন দেখছেন, তারা এটার মধ্যে দিয়ে যে রাষ্ট্রকে পুরোনো জায়গায় ফেরত নিয়ে যাচ্ছেন, এটা তারা উপলব্ধি করেন নাই। আর দ্বিতীয়ত আমার ধারণা যেটা তাদের কল্পনার মধ্যে আসলে এই মানে ওই প্রস্তুতিটা ছিল না। মানে এটা তো একটা সার্টেন পলিটিক্যাল ম্যাচুরিটির ব্যাপার, একটা হিস্ট্রিক্যাল বোঝাপড়ার ব্যাপার। ওদের যে বয়স টয়স ইত্যাদি বিবেচনায় আমার মনে হয় যে আপনি ওরা আদৌ প্রস্তুত ছিল না। বয়সের ইয়েতে তাহলে সাহিত্য পাঠের মতো আর কি, যে কবির বয়স না, না, কম, না, আমি বললাম যে না, বয়স ছেড়ে দিচ্ছেন। না, বয়স মানে অভিজ্ঞতা। মানে আমি এইভাবে বুঝি যে আসলে ওরা প্রিপেয়ার্ড ছিল না এরকম একটা ইসের জন্য। এবং আমি কিছুদিন আগে আমি একটা টক করছিলাম, সেটা হচ্ছে যে তোফায়েল বিষয়ে বলছিলাম যে যখন হচ্ছে যে আপনার আইয়ুবের সেই সময়টা বলেন বা হাসিনার এই সময়টা বলেন, এই সব সময় যেটা হয় যে যেহেতু এই সময় যে ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম সেটা যেহেতু থাকে না, এই কারণে যেটা হয় যে অযোগ্য লোকেরা বড় বড় নেতা হয়ে যায়। এইটার নিশানা হচ্ছে আই থিঙ্ক এরাও এবং তোফায়েলও, যারা হচ্ছে যে আসলে সেই পলিটিক্যাল এবং হিস্ট্রিক্যাল বোঝাপড়া বা হচ্ছে যে ধরেন গভর্নেন্স জিনিসটা তো আপনার বুঝতে হবে। আপনার ধরেন এই ওরা রেভলিউশন যদি ওরা পুরোপুরিও করতে পারতো, মনে করেন যে সবকিছু দখলে নিয়ে নিছে, এরপরে ওরা হচ্ছে দেশের কি পজিশন যদি থাকে, মনে করেন 2000, মনে করেন যে 500 থানার ওসি, এরকম ডিসি, ইউনো, হ্যাঁ, 2000 পোস্টে 2000টা লোক বসাবার মতো লোক কি তার আছে? আমি মনে করি আছে, কিন্তু আসলে কি বসাইতে চায়, কি করতে চায়, সেটার জন্য যেরকম যোগ্যতা, রাজনৈতিক স্বপ্ন লাগে, এটা তাদের ঘাটতি আছে বলে আমার মনে হয়। মানে আমার ধারণা সেটাই বললাম, আমি আসলে বয়সের বেসিক্যালি বলতে চাইছি যে অভিজ্ঞতা এবং প্রিপারেশন। মানে তারা তো আসলে হাসিনা একদিন থাকবে না। আমি 5-7 বছর আগে লিখছিলাম যে একদিন এই বাকশাল, এই হাসিনা থাকবে না, কিন্তু আমরা যে একটা ডেমোক্রেটিক বাংলাদেশ বানাইতে পারবো সেটা কি আমাদের প্রিপারেশন আছে? আমি তখন বলছিলাম যে বাংলাদেশে হোয়াট ইজ ডেমোক্রেসি এবং হোয়াই উই নিড ডেমোক্রেসি, এরকম একটা সিঙ্গেল বই নাই। এরকম একটা সিচুয়েশনে আমি হচ্ছে কিভাবে আশা করব যে একদিন এটা থাকবে না আর আমরা ইমিডিয়েটলি একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা ঘটাইতে পারবো। এবং তার উপরে এবার এটা ওই যে হঠাৎ করে এটার সাথে অন্য একটা জিনিস সম্পর্কিত আমি আপনাকে বলি, যেটা হলো যে মানে প্রথমত এটা অনভিজ্ঞতা, স্বপ্নহীনতা এবং হচ্ছে যে তাদের একটা রাজনৈতিক প্রজ্ঞার অভাব, 1। 2 হচ্ছে যারা কায়েমি স্বার্থ, যারা পুরনো বন্দোবস্তের পেছনের, যাদেরকে ইংরেজিতে বলে ডিপ স্টেট লোক, যারা ক্ষতিগ্রস্ত হয় নাই, তারা আসলে এদেরকে অনেক বড় করতেছে তখন, যাতে এদেরকে দিয়ে যারা মাঝখানে যারা সংস্কারের স্বপ্নগুলো আছে তাদেরকে বাতিল করা যায়, তাদেরকে নাই করা যায় এবং তাদেরকে চাপা দিয়ে ফেলা যায়। ফলে এই আমলাতন্ত্র, এই পুরনো গোয়েন্দা সংস্থার লোকজন, এই বিদেশি, এই বড় বড় স্বার্থ, তারা এদেরকে আসমানে তুলতেছে। এইটার মধ্য দিয়ে আসলে আপনি মাঝখানে যে অভিজ্ঞতাটা তৈরি, কথার কথা, এখানে তো সংবিধান নিয়ে কিছু হলেও লেখা হয়েছে, এখানে তো আমলাতন্ত্র সংস্কার নিয়ে খুব সিরিয়াস অনেক কাজ হয়েছে, অনেক ভালো ভালো কাজ হয়েছে। অবিশ্বাস্য উপায়ে এদেরকে দমন করা হয়েছে। কথার কথা যে প্রথম যে কমিশনটা বানায় ফেলা হলো সেটার নাম হলো জনপ্রশাসন সংস্কার কমিশন, পুরোটাই জনপ্রশাসনের লোকদের নিয়ে। মানে তারা তাদের নিজেদের সংস্কার করবে। 1, এটা নিয়ে প্রতিবাদ অনেক করলাম, অনেক ইয়ে করলাম যে এটা ভাই কিভাবে হয়, এইরকম একটা ঝানু আমলাদের নিয়ে এটা করতেছেন।
তারপরে তারা যেটা করলেন, ধরেন এখানে শিক্ষা সংস্কার নিয়ে যারা কাজ করছেন, স্বাস্থ্য জনস্বাস্থ্য খাত কিভাবে ভালো করা যায় যারা কাজ করছেন, যারা কৃষিবিদরা ডিসিআর ইউনোদের নির্যাতনে অস্থির, এরা যখন যে বললেন জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে আমাদের এই বক্তব্য আছে, এটা করলে এত কম টাকায়, বললেন যে কৃষিতে 100 টাকার মধ্যে এত টাকা অপচয় হয় আমলাদের কারণে, এইটুকুন করলে তখনও যদি দুর্নীতিও থাকে অপচয়গুলো এইভাবে নাই হওয়া যাওয়া সম্ভব। জনপ্রশাসন সংস্কার কমিশন বলতেছে যে আমরা তো কৃষিবিদদের কথা আপনাদের কাছে শুনবো না, আমরা শিক্ষকদের কথা, শিক্ষার কথা বা স্বাস্থ্যের কথা আপনাদের কাছে শুনবো না, ওনারা শুনবেন মন্ত্রণালয়ের কাছে। মানে ওই মন্ত্রণালয়ের সচিব যিনি একজন আবার জনপ্রশাসনের লোক, ওই স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তার মানে আমলারা মিলে পুরো সংস্কারটাকে থামায় দিল। এবং এটা নিয়ে আমি অন্তর্বর্তী সরকারের যত লোককে চিনি প্রত্যেককে আমার কাছে এখনো হোয়াটসঅ্যাপে মানে আছে, এবং আমি ভবিষ্যতে এটা নিয়ে নিশ্চয়ই লিখবো, কিন্তু তারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আমি নাম বলতেছি, কিন্তু আমি বলছি ঘটনা হিসেবে এটা এরকম, যেহেতু আমি এটা নিয়ে বহু বছর ধরে তাদের সাথে কাজ করছি, এই মানুষগুলো যারা এই সংস্কারের জন্য মুভমেন্ট করতেছে রাস্তায়, অনেকের চাকরি গেছে, অনেকবার সাসপেন্ডের শিকার হয়েছে, এরা কোনোভাবে আসলে মাথা তোলারই সুযোগ পায় নাই। এবং জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সে একবারও বসে নাই। পরে সংবিধান সংস্কার কমিশনে অন্তত তাদের কথা যেন আসে, ওই জন্য তাদের সাথে একবার বসে তাদের দলিল আকারে তাদের জিনিসটা যেন থাকে, আমাদের দলিলের মধ্যে ডকুমেন্টের মধ্যে তাদেরও বক্তব্যটা আছে। কিন্তু ধরেন তাদের সব কথার সাথে আমি একমত হব না, কিন্তু আমরা যে একদমই ব্রিটিশ প্রশাসনে এখনো আছি, মানে দুনিয়ার মধ্যে এর মধ্যে এত কিছু বদল হয়ে গেছে, বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা দেশের আমলাতন্ত্রের কোনো সংস্কার হয়নি, এবং ভারতেও অনেকখানি একই রকম আছে এই ব্রিটিশ মডেলের আমলাতন্ত্র। এই বিষয়টা এবং এটা থেকে যেহেতু এটা এই লোকগুলোর জন্য একটা লাভজনক, মানে অন্তর্বর্তী সরকারের আমলে একটা ভালো ঘটনা ঘটছিল, যেন প্রচুর দলিলপত্র, ডকুমেন্ট, রাষ্ট্রীয় নথিপত্র এগুলো দেখার সুযোগ হয়েছিল। ফলে আগে যেটা আমরা বলতাম একটা প্রুফ পাওয়া গেছে। ধরেন আমি একটা সময় যদি দেন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। কথার কথা যে বাংলাদেশে যতগুলো সফটওয়্যার ফার্ম আছে, বাংলাদেশে কিন্তু কম্পিউটার সায়েন্স অনেক আগে শুরু হয়েছে, 86 এর দিকে বোধ হয়। তো বেশ ভালো সব কম্পিউটার বিজ্ঞানী, তথ্য প্রযুক্তিবিদ বাংলাদেশে আছেন। বাংলাদেশে যতগুলো ভালো কম্পিউটার ফার্ম আছে, আপনি অবাক হবেন যে এরা সবাই শুধুমাত্র বিদেশের কাজ করে, দেশের কাজ তারা করে না বা করতে পারে না। নানা রকম শর্ত তৈরি করে রাখা যাতে তারা বাতিল হয়ে যায়, কিন্তু বিদেশে তারা বড় বড় কাজ করতেছে। আওয়ামী লীগের আমলে ধরেন এমন সব সফটওয়্যার কেনা হয়েছে যেটা 300 কোটি টাকা 400 কোটি টাকায় কেনা হয়েছে, যেটা বাংলাদেশের একটা সফটওয়্যার ফার্ম বিদেশের জন্য এই মুহূর্তে হয়তো 40 কোটি টাকায় বানায় দেয়। বিদেশের জন্য সে বানায় দেয় 40 কোটি টাকা। এরকম একটা সফটওয়্যার কথার কথা এই যে আয়করের বিভাগের জন্য, এনবিআর এর জন্য, কিংবা আরো বহু বিভাগের জন্য সরকার এগুলো কেনা হয়েছে। তো অন্তর্বর্তী সরকার আমলে একটা বিশ্ব ব্যাংকের একটা প্রকল্প আমরা দেখলাম যেখানে 3000 কোটি টাকা, আওয়ামী লীগের আমলে ওটা 5টা হয়ে গেছে। ওইটা নিয়েও আমরা তখন পুশ করতেছেন যেন ওটা করা যায়, পার করে দেওয়া যায়। কাগজ ঘেটে আমরা দেখলাম যে বুয়েটের অধ্যাপকরা যেটা বলতেছেন যে এই সফটওয়্যার বুয়েট 22 কোটি টাকায় বানাই দিতে পারবে। বাংলাদেশের বেসরকারি কোম্পানিগুলো 30 কোটি টাকা বানাই দিতে রাজি আছে, কারণ তাতেও তার লাভ থাকবে। সেরকম একটা সফটওয়্যার বিদেশ থেকে কেনা হচ্ছে 200-300 কোটি টাকায়। প্রতি বছর ওগুলোর সার্ভিস চার্জ 10 কোটি টাকা থেকে 20 কোটি টাকা। প্রত্যেকটা সফটওয়্যার কেনার সাথে 3000 কোটি টাকার প্রকল্প ভাগ করা হচ্ছে, 15টা বা 12টা সফটওয়্যার কিনবে। প্রত্যেকটা সফটওয়্যারের সাথে বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে 37 কোটি টাকা, 40 কোটি টাকা, 42 কোটি টাকা, মানে সফটওয়্যারের দামের চেয়ে বেশি। এবং এই যে মানে 2 টাকা চুরি করার জন্য 100 টাকা তার অপচয় করে। সাম্রাজ্যবাদ বলি যে জিনিসটাকে, যে ও তোর প্রোডাক্ট বেচতে চায়, সেখানে সে আমলাতন্ত্রকে ওই পরিমাণে ঘুষ দিয়ে তার করে, এবং এটার মধ্যে দিয়ে আমাদের তৈরি হওয়া জনসম্পদ সেও কর্মসংস্থান হারায়। একজন বুয়েটের বিশেষজ্ঞ আমাকে হিসাব করে দেখাইছেন যে ওই বিশ্ব ব্যাংকের ওই 3000 কোটি টাকার প্রকল্পে বাংলাদেশের কয়েক হাজার সফটওয়্যার প্রকৌশলী আগামী 10 বছর ধরে চাকরি হারাবে। লোকালি সে স্থানীয়ভাবে তার কোনো চাকরি তৈরি হবে না, কিন্তু এরা বিদেশের কাজ করতেছে, স্থানীয়ভাবে কিন্তু পাবে না। এবং ধরেন এখন এআই আসতেছে, দুনিয়াতে ভয়ানক রকম নতুন রকম তৈরি হবে, সফটওয়্যার অনেক কাজ এআই লিখে দেবে, ফলে আপনার সামনের দিনে কম্পিটিশন আরো বাড়বে। সেরকম একটা জায়গাতে যেখানে আমাদের মানে দ্বিগুণ শক্তিতে লড়াইটা করার কথা। সবচেয়ে মজার ব্যাপার হলো যে বাংলাদেশে এরকম বড় বড় সফটওয়্যার যে কয়টা কার্যকর আছে সবগুলো স্থানীয়ভাবে বানানো। আয়কর বিভাগের একটা, ইসলামী ব্যাংকের সফটওয়্যার, এগুলো সব লোকালি বানানো। আর বিদেশ থেকে আনা এসব বড় বড় সফটওয়্যার কোনোটাই পারফর্ম করে নাই। কারণ সফটওয়্যার মানে কিন্তু শুধু ওটা তো ডলার পাচারের ধান্দা। কম্পিউটার সফটওয়্যার মানে কিন্তু শুধু সায়েন্স না,
এর মধ্যে বিশাল সমাজ বিজ্ঞান আছে। একটা লোক ধরেন আয়কর বিভাগের একটা সফটওয়্যারের জন্য